This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, ফের বেপরোয়া ঢাকা। সীমান্তের দিকে যদি আমরা একটু নজর দিই, সেখানে একাধিক সেক্টরে বিজিবির প্ররোচনার অভিযোগ। নদিয়া থেকে মালদা একাধিক জায়গায় প্ররোচনা বিজিবির। কৃষ্ণনগর সেক্টরে বিএসএফ এর সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া বিজিবির। প্রতিবাদে বর্ডার গার্ড বাংলাদেশকে চিঠি বিএসএফ এর। কথা বলি গোটা বিষয়টা নিয়ে। শান্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত, এটা কি হচ্ছে? সীমান্তে এভাবে টেনশন বাড়ছে কেন? মূল সমস্যাটা ঠিক কোথায়? দেখো, মূল সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেন্সিং নিয়ে। দুটো এলাকায় মূলত আজ ঘটনা ঘটেছে। একটা হচ্ছে বৈষ্ণবনগর, দ্বিতীয়টি হচ্ছে কৃষ্ণনগর সেক্টরে, যেখানে বিএসএফ এর 68 নম্বর ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে কোতলা নদীর সীমান্তবর্তী অংশে। মূলত যেটা বৈষ্ণবনগরে ঘটনা ঘটেছে আজকে, সেখানে দীর্ঘদিন ধরে সেখানে কাঁটাতার নেই। আর সেখানে কাঁটাতারের ব্যাপারে সমীক্ষা এবং কাঁটাতার বসানোর কাজ শুরু করেছিল বর্ডার রোড অর্গানাইজেশন এবং বিএসএফ এর আধিকারিকরা। এবং তখনই বিজেপি বর্ডার গার্ড অফ বাংলাদেশের তরফে বাধা দেওয়া হয়। তারা নানাভাবে প্রতিহত করার চেষ্টা করে এবং তারা বলে এখানে কোনোভাবেই ফেন্সিং দেওয়া যাবে না, কাঁটাতার দেওয়া যাবে না। এবং শুধু বর্ডার গার্ড বাংলাদেশ নয়, বাহিনী জওয়ানরা নয়, সেখানে বাংলাদেশে যারা বাসিন্দা তারাও ছুটে আসেন এবং বিএসএফ কে বাধা দেয়। এই সময় পাল্টা ভারতের তরফে যারা বর্ডার বিএসএফ এর জওয়ান, তারা পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করেন। তারা বলেন যে তাদের এরিয়া, অর্থাৎ তাদের ভারতের দেশের ভূখণ্ডের মধ্যে করছে, তো সেক্ষেত্রে তারা ফেন্সিং দেবেই। এবং এই নিয়ে কিন্তু মতবিরোধ তৈরি হয় দুপক্ষের মধ্যে। ইনফরমেশন নিতে থাকবো, তবে অনেক ধন্যবাদ আপাতত। তবে আরো একটা ছবি দেখাই, আরো একটা পরিস্থিতি দেখুন সেখানে কি হচ্ছে। টেনশন বাড়ছে, দেখুন ছবিটা। মালদা জেলার কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুখদেবপুর গ্রামে বর্ডারে 3 দিন ধরে ফ্ল্যাগ মিটিং হয়েছিল বিএসএফ এবং বিডিআরের মধ্যে বাংলাদেশের। তার মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত তো এই যে ওরা বাংলাদেশরা বলছে যে আমরা তার ভাড়া করতে দেব না, কিন্তু ভারত চাইছে যে তার ভাড়াটা হোক। এই জন্যে কালকে দুদিক থেকে লোক এসেছিলো, বিএসএফরাও ডেকেছিল, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হই হুল্লো হয়ে কালকে বাড়ি চলে এসেছিলো সবাই, বিএসএফ বাড়ি পাঠিয়ে দিয়েছিল এবং সুখদেবপুর বাসিন্দা সবাই গিয়েছিল বর্ডারে। আমাদের সঙ্গে রয়েছেন শুভতোষ, আমাদের সঙ্গে রয়েছেন মহাদেব। প্রথমে একটু শুভতোষের সঙ্গে কথা বলার চেষ্টা করি। শুভতোষ, এটা কি পরিস্থিতি? বৈষ্ণবনগরে আমরা দেখছি সেখানে ফেন্সিং দেওয়া নিয়ে একটা বিপত্তি হয়ে দাঁড়িয়েছে। সেখানে আমরা দেখছি টেনশন বাড়ছে এবং পরিস্থিতি তো রীতিমতো আমরা কেন এই ছবি দেখতে হচ্ছে আমাদেরকে বারবার করে? এই যে বিজেপি তারা প্ররোচনা কেন দিচ্ছে, এই প্রশ্নগুলো তো বারবার করে উঠছে। কি পরিস্থিতি হয় সেখানে আজকে? দেখো, ওখানে একটা একেবারেই স্পষ্ট বিষয় যেটা উঠে আসে যে সেখানে গত 1 বছর আগেই কিন্তু এই সিদ্ধান্ত হয়ে গেছিল এবং সেখানে যা টেন্ডার করার কথা, যা পদ্ধতি প্রসিডিওর মেনেই সেখানে ফেন্সিং করার কথা। যেহেতু এই জায়গাটাতে খুব বেশি দূর নয়, 100 মিটার বা তার থেকে একটু বেশি এলাকা কিন্তু এখানে ফাঁকা সুখদেবপুরে, বৈষ্ণবনগর থানা এলাকার। এবং সেই সুখদেবপুরে সেখানে ফেন্সিংয়ের যে পিলার সেটাও কিন্তু লাগানো হয়ে গিয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে পিলার লাগানোর পর যে তার কাটা লাগানোর কথা
সেটা যখন লাগাতে যাচ্ছে তার আগেই দেখা যাচ্ছে যে সেখানে ধীরে ধীরে বিজেপি বর্ডার গার্ড অফ বাংলাদেশ সেখানে তারা কিন্তু এসে ওখানে ঘাঁটি গেড়ে নিয়েছে। কিছু কিছু জায়গাতে একেবারে রীতিমতো ছোটোখাটো ক্যাম্প করার মতো পরিস্থিতি, এবং তারা ঘাড়ি গেড়ে নিয়েছে। তোমাকে বলি, যেখানে যেখানে বর্ডার আছে, যেখানে আমাদের ফেন্সিং করা হয়, তারপরেও কিন্তু 200 মিটার এলাকা আমাদেরই জায়গা, ভারতবর্ষের জায়গা, এবং সেই 200 মিটার জায়গার পরে রয়েছে হচ্ছে নোম্যান্স ল্যান্ড, এবং নোম্যান্স ল্যান্ডের পরে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের যেহেতু কোনো ফেন্সিং নেই, তাই জন্য তারা অনায়াসে এপারে চলে আসে বিজিবি এবং ওখানকার স্থানীয় বাসিন্দারা, এবং তারা এসে আমাদের সেই 200 মিটার জায়গাটাকেও তাদের মানে নিজের জায়গা বলে মনে করছে, এবং সেখানটা থেকে বারে বারে এটা দাবি করছে। এর আগেও বারবার গোলমাল করার চেষ্টা করা হয়, বাধা দেওয়া হয়, যে কারণে তার কাটাটা পিলার লাগানো সত্ত্বেও তার কাটাটা লাগাতে পারেনি বিএসএফ, যেহেতু অযথা আন্তর্জাতিক একটা সমস্যা তৈরি হবে। প্রথম দিকে তারা ভেবেছিল পারস্পরিক একটা সমঝোতার মাধ্যমে করে নেবে, কিন্তু দেখা যাচ্ছে সেটা না হওয়ার পরে পরপর 3 বার ফ্ল্যাগ মিটিং পর্যন্ত করা হয় বিজেপির সঙ্গে, কিন্তু তারপরেও বিজেপি শোনেনি, এবং বিজেপি এসে সেখানটা থেকে ঘাঁটি গাড়ে এবং একেবারে মারমুখী পরিস্থিতি তৈরি করে দেয়। অবস্থা এরকম যে বিএসএফ তখন যায়, এবং সেইখানে বিএসএফ এর এই বিএসএফ এর প্রাক্তন কর্তা সমীর মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। সমীর বাবু, আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে, এবং যে খবর এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে বেপরোয়া ঢাকা, কারণ সীমান্তে একাধিক সেক্টরে বিজেপি প্ররোচনার অভিযোগ, যে অভিযোগ আসছে নদিয়া থেকে মালদা একাধিক জায়গায় বিজেপি প্ররোচনা দিচ্ছে, কারণ কৃষ্ণনগর সেক্টরে রীতিমতো বিএসএফ এর সঙ্গে প্রায় পায়ে পা লাগিয়ে ঝগড়া। প্রতিবাদে বর্ডার গার্ড বাংলাদেশকে চিঠিও বিএসএফ এর, স্বরাষ্ট্রমন্ত্রকে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টা হচ্ছে মালদার বৈষ্ণবনগরে বিএসএফ এর ফেন্সিং দেওয়া নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এবার কি সরকারিভাবে তাহলে এরা প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে? পরিস্থিতি কি বুঝছেন আপনি? এটা নিশ্চয়ই প্ররোচনামূলক। কারণটা হচ্ছে বাগদোয়ার ফেন্সিং যেটা আমরা দিয়েছি, আগেও দিয়েছি, এখনো দেব। তবে লক্ষ্য রাখতে হবে যে 150 গজ ভেতরে যেন জিরো লাইন থেকে হয়। অ্যাকর্ডিং টু দ্য মুজিব অ্যান্ড ইন্দিরা গাইডলাইন্সে বলা হয়েছে যে 150 গজের মধ্যে কোনো রকম স্ট্রাকচার যেন না করা হয় পিস পশ্চারে, এখন যেটা আর কি আপাতত বলবো, যাতে যেটাকে ডিফেন্স পশ্চার হিসাবে ধরে নেওয়া হয়। সুতরাং সেই জায়গাটায়, এবং এটা জানে বিএসএফ, সবাই জানে যে আমরা 150 গজের পেছনেই আমরা বারবার ফেন্সিং লাগাবো, কারণ যেটা লাগানো হয়েছিল অতীতে তার তো মার্ক রয়েছে, এবং সেখানে যদি করতে গিয়ে বিজেপি কিছু করে তাহলে তো আমরা মেনে নেবো না, এবং সেই জন্য প্রস্তুত থাকবে বিএসএফ কিংবা যারাই ওখানে আছেন প্রত্যেকেই প্রস্তুত থাকবেন যে এই অহেতুক আবদার আমরা মানবো না, অনেক হয়ে গেছে। সেই জায়গাটায় আমার মনে হয়, আমি যেটা এখানে তো জায়গাটা আমি দেখিনি যে বৈষ্ণবনগরে যেটা হচ্ছে এবং হয়েছে, কেন অনেক জায়গায় এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় বার্বড ওয়্যার ফেন্সিং এর অনেকটা বাকি আছে, এবং সেই জায়গায় একটা চেষ্টা রয়েছে যে যত সত্তর এটাকে আরো বেশি সার্ভিলেন্সটাকে বাড়িয়ে দেওয়া যেতে পারে, এবং আমাদের রোবাস্ট প্রেজেন্সটাকে আরো বেশি আমরা অগমেন্ট করতে পারি। এবং সেই জায়গায় আমার মনে হয় না যে বিজেপি যদি মানে বেশি ইয়ে করে, তাহলে ওখানে যে লোকাল কমান্ডার আছেন, হোয়াট এভার হি বেস্ট থিঙ্ক দ্য অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট হিম। আমরা অনেক ভদ্র, কিন্তু সেই ভদ্রতা অর্থ এই যে আমরা দুর্বল নই। দ্যাট পিপল মাস্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিয়েলাইজ বাই নাও। কারণটা হচ্ছে ওই যে এখান থেকে ওখান থেকে বিজেপি, আমার মনে হয় যে ওটা ওই যে ফটোটা আছে, যদি আপনারা আমাকে একটুখানি ফরওয়ার্ড করে দেন তাহলে আমি বলতে পারতাম যে এক্সাক্ট লোকেশনটা কোথায়। যাই হোক, এটা আমরা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু ওদের এই যে ব্যবহার, সে ব্যবহার কিংবা ওদের যে পশ্চাৎটা আমরা মেনে নিচ্ছি না। অনেক ধন্যবাদ সমীর বাবু। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রর সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং এই যে উস্কানি দিচ্ছে বিজেপি তার একটা জ্বলন্ত উদাহরণ রয়েছে, আরো একটা রয়েছে। দেখুন ছবিটা, নদিয়ার ছবি, নদিয়ার কৃষ্ণনগরের ছবি দেখুন। আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করতো, তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো, যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উতরিয়ে এসেছি। বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা, সেটা আমরা প্রতিষ্ঠা করেছি, এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোনো রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না। মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। মহাদেব, যা বক্তব্য আমরা শুনছি তাতে কি বিজেপি আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, মানে সেই বিষয়টা কি বারবার করে সামনে আসছে? এই টেনশন কেন ক্রিয়েট হচ্ছে? পরিস্থিতি কোন জায়গায়?
একদমই, দেখো এটি ধানতলা থানার অন্তর্গত এলাকা, সেই এলাকায় রয়েছে দত্তফুলিয়া, হেলেঞ্চা, এই জায়গাতে রংঘাট বলে একটি জায়গা, যেখানে প্রায় 5 কিলোমিটার জায়গা রয়েছে। একটি নদী রয়েছে কোদালি নদী, যে নদী প্রায় শুকনো, সেই নদীতে এখন আর জল অতিবাহিত হয় না, কিন্তু এই অংশটাই কিন্তু ভারত বাংলাদেশের প্রায় দুজনেরই দখলে রয়েছে। সেই জায়গায় অনেকটি জায়গায় কিন্তু মূলত ফেন্সিং নেই, তার কাটা নেই, আর তার কাটার বেড়া দেওয়া হবে এমনটা কিন্তু পরিকল্পনা রয়েছে সরকারের। এবং সেই জায়গাতে কিন্তু যেটা বলা হচ্ছে যে বিজেপির যারা বিডিআরের পক্ষ থেকে যারা রয়েছেন তাদের পক্ষ থেকে যে ধরনের তারা দখলের চেষ্টা করছে, তাতে কিন্তু বলা যেতে পারে যে বিএসএফের পক্ষ থেকে কিন্তু প্রতিবাদপত্র পাঠিয়েছে, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে, যে বাড়াবাড়িটা করা হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা রক্ষীদের পক্ষ থেকে, তার প্রতিবাদ জানানো হচ্ছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়টি অবগত করা হচ্ছে। অবশ্যই পরিস্থিতির দিকে তুমি নজর রাখো মহাদেব, সঙ্গে থাকো। এবং যে বিষয়টা বারবার করে মাথা চাড়া দিচ্ছে, যে খবরটা আমরা দিচ্ছিলাম আপনাদেরকে, যে ফের বেপরোয়া ঢাকা সীমান্তে টেনশন, কারণ একাধিক সেক্টরে বিজিবির প্ররোচনার অভিযোগ সামনে আসছে। যে ছবি আমরা দেখাচ্ছিলাম, যে তথ্য আমরা দিচ্ছিলাম, দেখুন আরো একবার এবং বুঝুন পরিস্থিতি কোন জায়গায়। দেখুন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে যোগাযোগ করে নিয়েছি দীপাঞ্জন বাবুর সঙ্গে। দীপাঞ্জন বাবু, আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। এবং ঢাকা সীমান্তে মানে ঢাকা ফের বেপরোয়া, কারণ সীমান্তে একাধিক সেক্টরে বিজেপির প্ররোচনার অভিযোগ সামনে আসছে। যে অভিযোগগুলো আসছে, যে এই মুহূর্তে জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রককে বিষয়টি, যে মালদার বৈষ্ণবনগরে বিএসএফ এর ফেন্সিং দেওয়া নিয়ে তীব্র উত্তেজনা হয়। বিএসএফ কে ফেন্সিং দিতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এরা ঠিক কোন স্বার্থে এই সমস্ত কিছু করছে? মানে এবার কি সরকারিভাবে প্ররোচনা দেওয়ার একটা ছক করছে তারা? দেখুন, ওখানে তো সরকার বলে কিছু নেই, যেটা অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদ রয়েছে তার প্রধান ইউনুসই তো সব থেকে বেশি প্ররোচনা দিচ্ছে। এবার চট্টগ্রামে গিয়ে সামরিক এক্সারসাইজ করছে, ধমকি দিচ্ছে ভারতের বিরুদ্ধে, আর্মির জেনারেল প্রাক্তন অফিসারদের দিয়ে করাচ্ছে, এখন বিজিবিকে মাঠে নামিয়েছে। ওরা চাইছে যেভাবে হোক ভারতকে প্রভোগ করে, প্ররোচনা করে এমন কিছু করতে, যদি ভারত কোন রকম হস্তক্ষেপ করে, সার্জিক্যাল স্ট্রাইক ইত্যাদি করে, তাহলে ওরা সেই যেটা বিশ্ব ভ্রাতৃত্ব, ইসলাম খাতরাপে সেই ডাক দিয়ে শুরু করবে। কারণ ওরা খুব ভালো করে জানে ইউনুস, ওদের কাছে লাস্ট ডেডলাইন 20 জানুয়ারি। 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প আসলে কিন্তু এখনো ইউনুসকে যারা সাপোর্ট করছে, হাত বাড়াচ্ছে, সবাই হাত সরিয়ে নেবে। এই জন্য প্ররোচনা, তার আগে ভারতকে যদি একটা সংঘর্ষে লিপ্ত করা যায়, এটাকে ভারত সরকার সঠিকভাবেই এটাকে মূল্যায়নও করেছে এবং সেইভাবেই ট্যাকেল করবে, চিন্তার কারণে। বেশ, অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু। কথা বলছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। এবং বারবার করে যে ছবিগুলো আসছে, তাতে স্বাভাবিকভাবে একটা চাপা টেনশন শুরু হয়েছে সীমান্তে, সেই ছবিটাই বারবার করে স্পষ্ট হচ্ছে। এবং আমরা যখন এক্সপার্টদের সঙ্গে কথা বলছিলাম, তেমনই রাজনৈতিক প্রতিক্রিয়াও শুনবো। তবে এই মুহূর্তে যে ছবিগুলো দেখাচ্ছি, আমি বরং পিসিআরকে একবার রিকোয়েস্ট করবো, কৃষ্ণনগর সীমান্তে যে ফের যে বক্তব্য তারা বলছেন, যা বলছেন যে টেনশন সেখানে শুরু হয়েছে, সেটা একবার দেখানোর জন্য। আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করত, তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো, যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উতরে এসেছি। বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা, সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে, তারা কোনো রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না। দেখুন, এই বিষয়টা নিয়ে, গোটাটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, আমরা দেখতে পাচ্ছি যে নদিয়া সীমান্তে সেখানেও একটা চাপা টেনশন দেখা যাচ্ছে, এবং সেখানে যে বক্তব্য আসে তাতে কোথাও না কোথাও হয়তো স্পষ্ট হচ্ছে যে তারা যেটা বলার চেষ্টা করছে, যে তারা আধিপত্য বিস্তার করছে, তারা নদী যে রয়েছে তার উপর আধিপত্য বিস্তার করছে, এরকম ধরনের বক্তব্য বারবার করে আসছে। এই বক্তব্যগুলো তারা বলছে কি করে, কিভাবে বলছে তারা? দেখো, মূলত যেটা প্ররোচনা দেওয়ার জন্য কিন্তু এই ধরনের বক্তব্য দেওয়া তরফে, যেটা বিএসএফ সূত্রে, যে এই যে নদীটা, এটার কিছুটা অংশ নজরদারি নিজেদের আওতায় রেখেছে বাংলাদেশ, এবং কিছুটা লেফটেন্যান্ট কর্নেল বাংলাদেশের তরফে তিনি কিন্তু
তার ফোর্সের এই ব্যাটালিয়নের দায়িত্ব নিয়েছে এবং আচমকা এসে আমাদের ভূখণ্ড বলে এইভাবে এই দাবি করে তিনি চিৎকার করতে থাকেন এবং এর প্ররোচনায় কিন্তু পেছনে বর্ডার গার্ড বাংলাদেশের বাকি জওয়ানরাও চলে আসেন। স্বাভাবিকভাবে কোথাও তারা প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে বিএসএফ এর তরফে কিন্তু বর্ডার গার্ড ও বাংলাদেশকে একটি প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রকের নজরে আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের ইন্ধন দিচ্ছে কে বা কারা, সে বিষয়টা তো স্পষ্ট হয়ে যাচ্ছে এখানে, তাই তো? একদমই, দেখো কারা প্ররোচনা দিচ্ছে তারা কিন্তু একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টি যে ইউনিস প্রশাসনের একদম সক্রিয় মদত হয়েছে তা কিন্তু নিঃসন্দেহ মনে করছেন বিএসএফের শীর্ষকর্তারা। সেই কারণেই কিন্তু এই প্ররোচনা কিন্তু আগামী দিন আরো বাড়বে, বিশেষ করে যেখানে সীমান্ত অত্যন্ত ক্লোজ, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্ত অত্যন্ত ক্লোজ বা অত্যন্ত কাছাকাছি, সেখানে কিন্তু এই ধরনের প্ররোচনা আরো বাড়বে। সেই কারণে ইতিমধ্যে জওয়ানদেরও বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের নজর থাকবে। এখন আপাতত ধন্যবাদ তোমাকে সায়ন্ত। দেখুন, যুদ্ধ জিকিরের মধ্যেই গত পরশু আমরা TV9 বাংলা আপনাদের দেখিয়েছিলাম বাংলাদেশি সেনার মহড়ার ছবি। ট্যাঙ্ক হেলিকপ্টার নিয়ে যুদ্ধের জন্য মহড়া করছিল ইউনুসের বাহিনী, আর এবার সরাসরি সীমান্তে বিএসএফ এর সঙ্গে পায়ে পা উস্কানি বর্ডার গার্ড বাংলাদেশের। বারবার করে এই ছবি আসছে। এই নিয়ে বেশ কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা পেয়েছি। কে কি বলছেন শুনুন ব্যাক টু ব্যাক। আপনার লক্ষ্য এই মহড়া থেকে বাস্তবের সৃষ্টি প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। যে কোনো মুহূর্তে যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। ওখানে বাংলাদেশ গার্ড যারা আছে, বিজিবি, আমাদের এখানে কাঁটাতারে বেড়া দেওয়ার যে প্রক্রিয়া চলছিল, তখন তারা এসে তারা জায়গাটা এমন ব্যাপার করে যে জায়গাটা তাদের কাটা দেওয়াটা বন্ধ করার চেষ্টা করে। তখন বিএসএফ এবং সেই গ্রামের মানুষ যারা ইন্ডিয়ায় অধিবাসী, তারা মিলে প্রতিবাদ করাতে তারা পিছু হটে এবং পরবর্তীতে কাজটা চালু হয়েছে। বাংলাদেশের যে সরকার চলছে এবং তার যে এই বিজিবি ফোর্স, এদের যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে এবং তারা যেভাবে ইন্ডিয়ার বিদ্বেষ ছড়াচ্ছে, এবং কথায় কথায় যদি এরকম ঘটনা সৃষ্টি হয় তাহলে এটার থেকে কোনো বড় ঘটনা ঘটবে, এটা আমরা নিশ্চিত। আমাদের যে কাঁটাতারের বেড়াটা হচ্ছে ভারত সরকারের, সেটা কাঁটাতারের বেড়ার জন্য গর্ত খোঁড়া সবই কমপ্লিট ছিল, অ্যাঙ্গেল গুলো ওটার কাজ শুরু হয়েছিল। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গত পরশু, বোধহয় সম্ভবত পরশু দিন, একদিন আগে ওই বাংলাদেশের বিজেপি কিছু পাবলিককে নিয়ে বাংলাদেশের পাবলিক রাতারাতি দেখা যাচ্ছে যে প্রায় 100টার মতো ব্যাংকার তারা করে নিয়েছে। হ্যাঁ, করে নেওয়ার পরে কালকে যখন বিএসএফ যায় ওখানে, তখন দেখতে পায় যে এই ব্যাপার। তারপরে ওখানে ব্যাংকার করেছে, মানে বড় বড় গর্ত আর কি করতে দিবে না বলে ব্যাংকার করেছে ওরা বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের বিজেপি, যেটা ইন্ডিয়ার মাটিতে এসে ওরা হামলা করছিল যাতে করে আমাদের যে অ্যাঙ্গেল গুলো পোতা হবে ইন্ডিয়ার কাঁটাতারে বেড়া, সেটা যেন করতে না পারে। এই জন্য কিছু লোককে নিয়েছে, ঢিল ছোড়াছুড়ি করে, হাসুয়াও দু একটা মনে হয় 2-4 হাসুয়াও চালাচালি করছিল। তখন এইগুলো দেখে বিএসএফ দেখে, আমাদের এদিকার যে সুখদেবপুরের বাসিন্দারা দেখে যে বিএসএফ এর উপর হামলা হতে পারে, তখন এখানকার গ্রামবাসীরাও ছুটে যায়। এবার মানে অধিক সংখ্যক লোক যাওয়ার ফলে ওখানে তারা পরে ওখান থেকে পালিয়ে যায় আর কি, আমাদের ইন্ডিয়ার মাটি ছেড়ে ওরা নিজের এলাকায় চলে যায়, পালিয়ে যায়। এটা দিল্লির সরকার দেখছেন, এটুকু বলতে পারি যে আমাদের বিএসএফ এবং বাংলাদেশের বিএসএফরা ওখানে মজুদ আছে, কোনো অন্যায় দেখলে তারাই দেখবে, আমাদের কিছু বলার নেই। কেন্দ্রীয় সরকার যদি ওখানে একের পর এক খারাপ ঘটনা, খারাপ সংলাপ, প্ররোচনামূলক সংলাপ, এই ধরনের আচার আচরণ চলতে থাকে, তারা যদি সীমান্তটা পাহারা দিতে ব্যর্থ হয় কেন্দ্রীয় সরকার, তারা তো আইন সংশোধন করে সীমান্ত থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফের দায়িত্বে নিয়ে নিয়েছে, তাহলে তারপরে এই ধরনের ঘটনা ঘটছে কেন? ওগুলো তো কেন্দ্রের দায়িত্ব। TV9 বাংলায় সাইবার প্রতারণার পর্দা ফাঁস। ডেটিং অ্যাপে সাইবার অপরাধের রমরমা, মহিলা কণ্ঠে পুরুষদের প্রতারণা, চলছে ব্ল্যাকমেল,
নেপথ্যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার মাধ্যমে যে কোনো কণ্ঠ নকল করা সম্ভব। আপনার পরিচিতের গলা নকল করে যে কোনো সময় প্রতারণা হতে পারে। আচ্ছা, কিভাবে চলে এই প্রতারণা? লাইভ ডেমো TV9 বাংলায়। আমার গলা, আমি যে কথা বলছি সেটা সহজেই কিন্তু একটা অন্য গলায় রূপান্তরিত করে দেওয়া যায়। কদিন আগেই আমাদের রাজ্যে একটি ঘটনা ঘটেছে যেখানে ডেটিং অ্যাপে একজন পুরুষ মহিলা কণ্ঠে কথা বলতেন এবং তারপর টাকা পয়সা তার কাছ থেকে কার্যত গুছিয়ে নিয়েছেন। কিভাবে সম্ভব হয় এই কাজ? প্রথমে দেখুন কিভাবে এই রূপান্তরটা হচ্ছে। শ্যামা, প্রথমে আমি তোমাকে যে অডিও নোটটা পাঠালাম ওটা শুনি। আচ্ছা, হ্যাঁ শুনছো? কালকে থেকে তো তোমার সাথে আমার কন্টিনিউয়াসলি কথা চলছে। আমরা তো একে অন্যকে চিনেছি। তুমি চিনতে পারছো তো? আমি উদিতা বলছি। বলছি যে তাহলে আমরা কবে দেখা করব? গলাটা কিভাবে চেঞ্জ হচ্ছে? গলাটা যেভাবে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে একদম সেম অ্যাকসেন্টে। দেখা যাক। হ্যাঁ শুনছো? কালকে থেকে তো তোমার সাথে আমার কন্টিনিউয়াসলি কথা চলছে। আমরা যাকে অন্যকে চিনেছি। তুমি চিনতে পারছো তো? আমি উদিতা বলছি। বলছি যে তাহলে আমরা কবে দেখা করব? আমার কণ্ঠ অনায়াসে উদিতার কণ্ঠ হয়ে গেল এআই এর মাধ্যমে। আর এভাবেই প্রতারণার ফাঁদ চারিদিকে ছড়িয়ে আছে। আপনি কার গলা শুনছেন কি করে বুঝবেন? সম্ভবত এভাবে তো বোঝা সম্ভব নয়। এটা তো একবারে অবিকল পরিবর্তন। একদমই না। আমরা কদিন আগে ভেরি পপুলার হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেম গলায় বিরাট কোহলির সম্বন্ধে কিছু বলেছেন। লাস্টে যখন ওটা ইনভেস্টিগেট করে দেখা যায় ওরা একটা বানানো। তো আমরা দেখি ভিডিওর মাধ্যমে ভয়েসে করছে, সেটা করা সম্ভব। কিন্তু লিপ দিয়ে অনেকভাবে এডিটার থাকে যেটা দিয়ে করা সম্ভব ব্যাকগ্রাউন্ডে সেম ভয়েস চালিয়ে। কিন্তু অবিকল তুমি যে কথাটা আমায় পাঠাচ্ছ উইদিন সেকেন্ডে কারোর গলায় জেনারেট করে দিয়েছে। দ্যাট ইজ ডেঞ্জারাস। আমরা যে পরিমাণ ডিজিটালে চলে গেছি, সামনাসামনি কাউকে বিশ্বাস না করলে ডিজিটালে কাউকে বিশ্বাস করলে সে ফাঁদে পড়বেই। ফাঁদ, চারিদিকে ফাঁদ পাতা রয়েছে। খুব সাবধান থাকতে হবে। কেউ যদি আপনাকে ফোন করে অন্য কারুর গলায় বা আপনার পরিচিত কারুর গলায় কোনো কথা বলে, যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে দয়া করে ফাঁদে পা দেবেন না। ক্যামেরা গৌরবের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। এদিকে ভূমিকম্পে তছনছ তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা 50 পার, আহত 62 জন। তিব্বতের কম্পনে কেঁপে ওঠে কলকাতা সহ বাংলা। আর এই মুহূর্তে আরো একটা ছবি দেখাবো, যে ভূমিকম্প হয়েছে তার প্রভাব পড়েছে কলকাতাতেও। আপনাদেরকে দেখাবো TV9 বাংলা স্টুডিওর ছবি। এই মুহূর্তে আমাদের TV9 বাংলা স্টুডিওর ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কিভাবে সেই সময় কেঁপে উঠেছে গোটা অফিস। সেই সময় লাইটগুলো কিভাবে দুলছে দেখুন, বোঝাই যায় তাহলে এত ভারী ভারী লাইট দুলছে কিভাবে, মানে কতটা প্রভাব পড়েছে কলকাতাতেও। তিব্বতে যে ভূমিকম্প এবং 7.1 রিক্টার স্কেলে তার মাত্রা, তার প্রভাব পড়েছে কলকাতায়। দেখুন আমাদের অফিসের ছবি দেখাচ্ছি আমরা, বিভিন্ন লাইট কিভাবে কেঁপে উঠেছে। TV9 বাংলার স্টুডিওর ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। কলকাতায় ভূমিকম্পে কাঁপলো TV9 বাংলার অফিস এবং এই ঘটনায় যেমনটা জানা যাচ্ছে, এই মুহূর্তের আপডেট দিয়ে আপনাদের 98 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আপডেট আসছে, তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা অন্তত 98 জন। কারণ 7.1 রিক্টার স্কেলে 7.1 মাত্রা মানে যথেষ্ট ভয়াবহ এই ভূমিকম্প। এবং তার ফলে 98 জনের মৃত্যু হয়েছে বলে এখন অবধি আমরা খবর পাচ্ছি এবং আহত 62 জন। এই মুহূর্তের আপডেট, 98 জন মৃত্যু হয়েছে তিব্বতে ভূমিকম্পে এবং তার প্রভাব এতটাই ছিল যে তার প্রভাব এসে পড়েছে শহর কলকাতাতেও। এবং সেই ছবিটা আপনাদেরকে দেখালাম কিভাবে আমাদের স্টুডিও TV9 বাংলা স্টুডিওতেও কিভাবে লাইট জোরে জোরে দুলছিল, সেই ছবি দেখাচ্ছিলাম আপনাদেরকে। এবং আরো ছবি দেখাচ্ছি, বিহার, উত্তর পূর্ব ভারতেও কিন্তু এই কাঁপুনি অনুভূত হয়েছে।